আকাশে লেগে থাকা শেষ গেরুয়া আভাটুকুও এখন হারিয়ে গিয়ে চারিদিকে গভীর কালো অন্ধকার নেমেছে। তেঁতুলবেড়িয়া শ্মশানের বড় বড় গাছগুলির তলায় অন্ধকার যেন ঘন হয়ে উঠেছে। একটি ঝাঁকড়া গাছের তলায় বসে ব্রহ্মতান্ত্রিক এক মনে মন্ত্র উচ্চারণ করে হোমে আহুতি দিচ্ছে। চারিদিকে গভীর নিস্তব্ধতা। ঝিঁঝিরা মহানন্দে তাদের যন্ত্রে সুর বাঁধতে শুরু করেছে। দূরে জঙ্গলের মধ্যে শিয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছে বারংবার। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে শট শট শব্দ করে কি যেন এদিক ওদিক চলে যাচ্ছে। ঝোপের পিছনে কিংবা দূরে কোনো গাছের পেছনে সবুজ দুজোড়া জ্বলন্ত চোখ ঘোরাঘুরি করছে। এক মুহূর্তের জন্য দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেগুলো শেয়ালের। জঙ্গলের মধ্যে দিয়ে হালকা মৃদু বাতাস বয়ে যাচ্ছে। তার ফলে গাছের পাতায় পাতায় ঘষা লেগে শনশন শব্দ হচ্ছে। আর খুব কান পেতে শুনলে মনে হয় যেন কারা খাটো গলায় ফিসফিস করে কথা বলছে। যতক্ষণ দিনের আলো ছিল ততক্ষণ যেন শ্মশানটি মৃত শরীরের মতো পড়েছিল। অন্ধকার নামার পর থেকেই শ্মশান যেন ধীরে ধীরে জেগে উঠতে শুরু করেছে। শ্মশানটি যেন প্রস্তুত হচ্ছে রাত্রের ভয়ঙ্কর অভিজ্ঞতার সঙ্গী হবে বলে। শ্মশানের কাছাকাছি কোনো গ্রাম নেই। শ্মশান থেকে মাইলখানেক দূরে শেষ যে গ্রামটি আছে সেখানকার লোকও এই শ্মশানটিকে এড়িয়ে চলে। মরা পোড়াতে আসা ছাড়া এই শ্মশানের ত্রিসীমানার মধ্যে কেউ আসে না। প্রথমত গ্রামগঞ্জের সমস্ত শ্মশান নানান ভুতুড়ে কাহিনীর জন্য পরিচিত। এটিও তার ব্যতিক্রম নয়। তার ওপর ব্রহ্মতান্ত্রিক এ শ্মশানে বাস করে। এই কারণেই এখানে কেউ আসে না। সবাই জানে এ শ্মশানে নানান রকম উচ্চ মার্গের ভয়াবহ তন্ত্র সাধনা হয়। ভূত প্রেত ডাকিনী নানান অশরীরী আত্মারা প্রায় শ্মশানে ঘোরাঘুরি করে। ব্রহ্মতান্ত্রিক এক মনে হোম ও পূজাপাঠ করে চলেছে। ক্রমাগত শোনা যাচ্ছে তার বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ এবং আগুনে কাঠের গাঁট ফাটার ফটফট শব্দ। ওম জবা কুসুম চামুণ্ডায় মা কালী, ওম কালী তারা, ওম জবা কুসুম কালী চামুণ্ডায়। এমন সময় শ্মশানে একটি লোক এসে উপস্থিত হলো। অবাক কাণ্ড! এ সময় এই শ্মশানে আসবে কার সাধ্য? লোকটির পরনে গ্রাম্য ধুতি পাঞ্জাবি পরিহিত। তার মুখ বিবর্ণ, চুল উস্কো খুস্কো। দেখেই বোঝা যায় কোনো চরম বিপদের মুখে পড়ে তার এই অবস্থা। সে পায়ে পায়ে এসে ব্রহ্মতান্ত্রিকের সামনে দাঁড়িয়ে রইল। হোমের শেষ আহুতি দিয়ে ব্রহ্মতান্ত্রিক যখন তার রক্তবর্ণ চক্ষু মেলল তখন সামনে সেই বিপদগ্রস্ত লোকটিকে দেখতে পেল এবং একটু বিরক্তিসূচক স্বরে কড়া গলায় বলল, তুই কে? এখানে কি চাস? আগে আগে আমার নাম মধু। হ্যাঁ, আমি পূব গাঁয়ে থাকি। আমার বড় বিপদ তান্ত্রিক মশাই। আমি আপনার কাছে একটু সাহায্য কামনা করি। তোর সাহস তো কম নয়। আমার কাছে সাহায্য চাইতে এসেছিস? আমি কি সাহায্যের জন্য এখানে বসে আছি? আমার কোনো কাজকর্ম নেই? তোর প্রাণের মায়া নেই? এত রাতে এখানে এসেছিস? কি করব বাবা? হ্যাঁ, আপনি চলুন আমার সঙ্গে। হ্যাঁ, আমার যে বড় বিপদ। এ বিপদ থেকে আপনি একমাত্র আমাকে রক্ষা করতে পারেন। মূর্খের মতো কথা বলিস না। আমি রক্ষা করার কে? মাথার উপর ভগবান আছেন, তাকে ডাক, তিনি রক্ষা করবেন। আর আমি তোর কোনো সাহায্য করতে পারবো না। আমার যে বড় বিপদ, আপনি না গেলে আমার সর্বনাশ হয়ে যাবে বাবা। আপনি শুধু একটি বারের জন্য চলুন। আমি সাধনা করছি, তোকে বলছি না আমি যেতে পারবো না।
ভালো চাস তো তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না তো এর ফল তোকে হাতে নাতে বুঝিয়ে দেব। বাবা, বাবা একটি বারের জন্য দয়া করুন, আমার সাথে একটি বার চলুন। বাবা, আমার সাথে একটি বার চলুন। তবে রে, তুই যাবি না? না, যে যেখানে বলবে সেখানে কি আমাকে যেতে হবে? পৃথিবী শুদ্ধ সবার ভালো করার দায়িত্ব কি আমি নিয়েছি? আমার সাধনা ভঙ্গ করেছিস তুই, পাপী। দেখ আজ তোর কি করি। এই বলে ব্রহ্মতান্ত্রিক হাতের পাশে থাকা একটা মোটা বাড়ি উঁচু করে লোকটাকে মারতে গেল। মারুন, আপনি আমাকে মারুন, বাড়ি ফিরে গিয়েই বা কি করব? আমার বউটা এমনিই মরে যাবে। তান্ত্রিক তার ওপর একটা প্রচণ্ড প্রহার করতে গিয়ে হঠাৎই থেমে গেল। তার মুখের ভাব মুহূর্তে একটু নরম হয়ে গেল, কিন্তু তেমনি কর্কশ গলায় তিনি বললেন, কি হয়েছে তোর বউয়ের? সবকিছু আমাকে খুলে বল। তার যে বড় বিপদ, আপনি না গেলে সে প্রাণে মারা পড়বে। আপনি একটিবারের জন্য চলুন। আগে তুই তোর সমস্ত গল্প আমাকে খুলে বল, তারপর আমি ভেবে দেখব তোর সাথে যাব কি না। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি বল কি হয়েছে। আগেই বলেছি বাবা, আমি পূব গাঁয়ে থাকি। গাঁয়ের এক প্রান্তে আমার ছোট্ট বাড়ি, মাথায় খড়ের ছাউনি, বেশ বেশ বড় বড় তিনখানা ঘর, বাড়ির পেছনে গোয়াল ঘর, গোলা ভরা ধান, সব মিলিয়ে একটা সুন্দর গ্রাম্য গৃহস্থলী। বাবা মা দুজনেই বেঁচে আছেন। জমি জমা আছে অনেক, কিছু লোক দিয়ে চাষ করানো হয়, আর কিছু জমি নিজেরা দেখাশোনা করি। এই করেই আমাদের সংসার চলে যায় বেশ ভালোভাবেই। আমি আগের বছর ম্যাট্রিক পাশ করে যখন পুরোপুরি চাষবাসের কাজে লাগলাম, তখন একদিন বাবা মাকে ডেকে বললেন, বলি কি, ও যখন সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে তখন ওর জ্ঞানবোধ হয়েছে, আর পড়াশোনাও তো ঢের হলো। তা ওর বরং এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দি, কি বলো? তাই ভালো হবে, তুমি বরং তাই করো। বাড়িতে বউ এলে তোমার সংসারের কাজেও অনেকটা সুবিধে হবে। সারাটা জীবন তো একাই সংসারের হাল টেনেছ, তুমিও একটু বিশ্রাম পাবে। তারা নিজেদের মধ্যে এইরকম পরামর্শ করে আমার জন্য মেয়ে দেখতে শুরু করলো। মাসখানেক পর আমাদের গাঁ থেকে মাইলখানেক দূরে সন্তোষপুরে আমার বিয়ে ঠিক হয়ে গেল। মেয়েটি দেখতে সুন্দর এবং ঘরের কাজকর্ম সবই জানে। বাবা মা গিয়ে বিবাহের দিন ঠিক করে এলেন। তারপর বিনা বিঘ্নে বিবাহ সম্পন্ন হলো। এর পরের জীবন বেশ সুখেই কাটছিল আমাদের। মেয়েটির কথাবার্তা স্বভাব খুবই নরম প্রকৃতির। দোষের মধ্যে বিকেল হলেই সে বাইরে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে পড়ত। গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতে সে খুব ভালোবাসত। তবে এটাকে কি দোষের কথা বলা যায়? আশপাশের সবই গাঁগঞ্জের মুখ্য সূক্ষ্ম লোক, তার উপর নতুন বউ, এইসব জিনিস সবাই ভালো চোখে দেখে না। তাই মা তাকে নিয়ে ঘুরতে বের হতো বিকালে। এক আধ দিন মার কাজের কারণে মা তার সঙ্গে যেতে না পারলে সেই দিন সে একাই বেরোতো। আমি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেকবার বকাঝকা করেছি, একা যেন সে ঘুরতে না বেরোয়। কিন্তু এ ব্যাপারে সে কারোর কথা শুনতো না। রোজ বিকেল হলে তার বেড়ানো চাই। সে একটানা বদ্ধভাবে থাকতে খুব একটা পছন্দ করতো না। আর তান্ত্রিক বাবা, এখন তো দেখছেন কেমন বর্ষার সময়, কেমন মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টি আসছে। আজ থেকে সপ্তাহখানেক আগে এক শনিবার সে এমনই ঘুরতে বেরোলো। মা ঘরের কাজকর্মের দরুন তার সাথে বেরোতে পারল না। সন্ধ্যের ঠিক মুখে যখন হঠাৎ হঠাৎ বৃষ্টি নামলো ঝমঝমিয়ে, তখন আমি ভারী চিন্তায় পড়লাম। কে জানে বৃষ্টির মধ্যে
কোথায় গিয়ে ঢুকেছে? হাজার হোক, এটা তো তার নতুন জায়গা। মনে মনে নানান রকম চিন্তা এবং দুশ্চিন্তা করতে লাগলাম। বিকেল গড়িয়ে অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকে অন্ধকার ঘন হতে শুরু করেছে। সেই ঘন অন্ধকারকে চিরে মাঝে মাঝে নীল বিদ্যুতের রেখা ছুটে যাচ্ছে আকাশের ওপর দিয়ে। এমন সময় বৃষ্টির বেগ একটু কমে এসেছে। ভাবছি যে ছাতা নিয়ে গিয়ে একবার দেখে আসি। হঠাৎ ঠিক তখনই অন্ধকারের মধ্যে দিয়ে আমার বউ বাড়ির দিকে আসছে দেখলাম। তার শাড়ি কাপড় চোপড় সব ভিজে গেছে। এতক্ষণে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়েছে। কাছে আসতে আমি একটু রাগের সুরে তাকে বললাম, তোমাকে কতবার বলেছি না, যেদিন মা তোমার সাথে যাবে না সেদিন বাড়ি থেকে বেরোবে না? আর এই বর্ষার সময় দুর্যোগের আকাশ, এক আধ দিন না বেরোলে কি নয়? সবাই যে চিন্তা করে এটা যে তুমি কবে বুঝবে কে জানে। আর ভিজে গায়ে দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা লেগে কিছু একটা হলেই 16 কলা পূর্ণ হবে। যাও ঘরে গিয়ে শাড়ি ছেড়ে নাও। সে একটি কথাও জবাব না দিয়ে ঘরে চলে গেল। আমিও বাইরের দিকে বেরিয়ে এলাম। এরপর থেকেই তার ব্যবহারের মধ্যে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। সে আগের চেয়ে কম কথা বলে। ঘরে একা থাকলে সে যেন এক অন্য জগতে হারিয়ে যায়। তাকে বারংবার ডেকেও সাড়া পাওয়া যায় না। কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ঠেলা দিলে হঠাৎ চমক ভেঙে জিজ্ঞাসু মুখে আমার দিকে তাকিয়ে থাকে। প্রথম কদিন এই সব জিনিস চলল। হঠাৎ একদিন সন্ধ্যের পর বাড়ির দিকে আসছি। বাড়ির ঢোকার আগে বেশ খানিকটা জায়গা জুড়ে আগাছা আর বড় বড় গাছ গজিয়ে উঠেছে খানকতক। রাস্তা চলে গেছে বাড়ির দিকে। হঠাৎ সামনের একটা গাছের ডালপাতা নড়ে উঠল। আমি অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গিয়ে চুপ করে উপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর যা দেখলাম তাতে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। অবাক বিস্ময়ে দেখলাম গাছের উপর থেকে শাড়ি পরিহিত একটা নারী মূর্তি ধীরে ধীরে নেমে আসছে। নারী মূর্তিটা একটা সরীসৃপের মতো নিঃশব্দে তত্তরিয়ে গাছ থেকে নেমে এলো। যখন সে গাছ থেকে নেমে এসে মাটির উপর দাঁড়ালো, তখন তার মুখের দিকে তাকিয়ে আমার বুকের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। দেখলাম সে আর অন্য কেউ নয়, সে আমার বউ। সে যে আমার বউ, তাকে চিনে নিতে একটু মুশকিল হয়। তার সারা শরীরের রং এখন নিভাস কালো। তার হাত এবং পা লোমশ। ধীরে ধীরে সে বাড়ির দিকে রওনা দিল। এ দৃশ্য দেখে আমার দেহের মধ্যে হালকা কাঁপুনি শুরু হলো। একটু পরে নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করে বাড়ি পৌঁছালাম এবং মাকে গোপনে জিজ্ঞেস করলাম যে তার বৌমা বাড়ির বাইরে গিয়েছিল কিনা। মা জানালো সে বিকেলের দিকে গিয়েছিল, এই সন্ধ্যের পরে ফিরেছে। সেদিন আমি আর কিছু বললাম না। আজ থেকে 2-1 দিন আগের কথা। মাঠের কাজ অতিরিক্ত করার কারণেই রাত্রে খাওয়া দাওয়া করে শুতেই আমার দু চোখে ঘুম এসে গেল খুব তাড়াতাড়ি। হঠাৎ কি এক দুঃস্বপ্নে আমার ঘুম ভাঙল। মনে মনে আন্দাজ করলাম রাত তখন 2-2:30 হবে। ঘুমের ঘোরে বিছানার পাশে হাত দিয়ে দেখলাম বিছানার পাশ ফাঁকা। সেখানে আমার স্ত্রী নেই। ঘুম জড়ানো চোখে ভাবলাম হয়তো বাইরে গিয়েছে জল খেতে, খানিকক্ষণের মধ্যেই ফিরে আসবে। আবার খানিকক্ষণ ঘুমের পর বিছানার পাশে হাত দিয়ে দেখলাম এখনও সে আসেনি। শুয়ে শুয়ে ঘুম জড়ানো চোখে ভাবলাম জল খেতে গেলে তার তো এত দেরি হওয়ার কথা নয়। গেল কোথায় সে? চোখটাকে অনেক কষ্টে খুলে ঘরের ভেতরেই চোখ বোলাতে থাকলাম শুয়ে শুয়ে। হঠাৎ ঘরের এক জায়গায় আমার চোখ আটকে গেল। প্রথমে ভয়ে আমার হৃৎপিণ্ড লাফিয়ে প্রায় বাইরে বেরিয়ে এসেছিল। তারপর নিজেকে একটু সামলে নিতে দেখলাম ঘরের কোণে ছাদের সিলিং থেকে আমার বউ উল্টো হয়ে ঝুলছে। তার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে। তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। তার চুলগুলো ঝুলছে মাটি পর্যন্ত। আবারও তার দেহের বর্ণ অন্ধকারের চেয়েও ঘন কালো। কিছুদিন আগে সেই সন্ধেবেলাতে আমি তাকে এই রূপেই দেখেছিলাম। তার মানে আমার দেখাতে কোনো ভুল হয়নি।
সেদিন ওটাই আমার বউ ছিল। এত রাতে তাকে এভাবে ঝুলে থাকতে দেখে ভয়ে আমার গলা শুকিয়ে গেল। শুনতে পেলাম সে বিড়বিড় করে কী সব যেন বলে চলেছে। তার চোখের দিকে তাকালে বুকের ভেতরটা পর্যন্ত যেন ঠান্ডা হয়ে যায়। চোখের সামনে যেন আমি এ দৃশ্য আর দেখতে পারছিলাম না। প্রাণপণে চোখটা বুজিয়ে বিছানায় শুয়ে রইলাম। তারপর কখন যে সকাল হয়ে গেছে আমি বুঝতে পারিনি। বিছানায় ধড়মড়িয়ে উঠে বসে মনে হলো এ যেন সবই কাল রাতের স্বপ্ন। জানলা দিয়ে সকালের রোদ এসে পড়ছে ঘরে, তার আলোতে মনের সমস্ত অন্ধকার দূর হচ্ছিল। এমন সময় কানে এলো সেই বিড়বিড় করার শব্দ অনুসরণ করে লক্ষ্য করলাম ঘরের একটি অন্ধকার কোণে আমার বউ হাঁটু গুঁজে বসে আছে এবং ক্রমাগত বিড়বিড় করে চলেছে। আমি বিছানা থেকে একটু ধমকে সুরে বললাম, কি গো, তলায় বসে আছো যে? বিছানাতে বসতে কি আমি মানা করেছি? উঠে এসো ওখান থেকে। আমি বিছানা থেকে নেমে তার কাছে গেলাম। কি হলো, শুনতে পাচ্ছ না? চলো, মাটিতে বসে থেকো না। আর কি বলছো বিড়বিড় করে? এমন সময় আমার বউ এক ভয়াবহ কণ্ঠে বলে উঠল, আমি কোথাও যাব না। বাঁচতে চাস তো পালা। এই মেয়েটা এখন আমার। বাঁচতে চাস তো পালা এখান থেকে। তারপর আমি ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে শিকল লাগিয়ে দিলাম। বাড়ির লোকের সাথে পরামর্শ করে বেরিয়ে পড়লাম আপনার উদ্দেশ্যে। বেরোতে বেরোতে বেলা গড়িয়ে গিয়েছিল। এখানে এসে পৌঁছাতে রাত হয়ে গেল। মেয়েটা বড় ভালো মেয়ে বাবা, আপনি না গেলে মারা যাবে বাবা। তাকে বাঁচানোর ক্ষমতা আর কারণ নেই, একমাত্র আপনিই পারেন। ও কথা বলিস না। ভগবান আসল শক্তির অধিকারী, তার কাছে ডাক। আমি তো নিমিত্ত মাত্র। তবে আমি যে যাব, তুই গরুর গাড়ি এনেছিস? এনেছি, বাইরে দাঁড়িয়ে আছে। তুই গিয়ে গরুর গাড়িতে অপেক্ষা কর। আমি কয়েকটা জরুরি জিনিস নিয়ে তারপর রওনা দেব। এরপর মধু গিয়ে গরুর গাড়িতে অপেক্ষা করতে লাগলো। একটু পরে তান্ত্রিক একটা পুঁটুলি হাতে করে গরুর গাড়িতে এসে উঠল। তারপর তারা দুজন গরুর গাড়িতে করে রওনা দিল পূব গাঁয়ের উদ্দেশ্যে। সারা রাত গরুর গাড়িতে পথ চলার পর বেলা 10টার দিকে তারা পূব গাঁয়ে এসে পৌঁছালো। সেখান থেকে মধুর বাড়ি পর্যন্ত যেতে আরও কিছুক্ষণ সময় লাগলো। বাড়ির সামনেই মধুর বৃদ্ধ মা বাবা দাঁড়িয়েছিল। মধু কাছে আসতেই তার বাবা বলল, তুই এসেছিস বাবা? পথে কোনো অসুবিধা হয়নি তো? না, ওকে দরজা বন্ধ করে রেখেছো তো? হ্যাঁ, তুই যেমনটা রেখে গিয়েছিলিস তেমন ভাবেই আছে। আর কথা না বলে সবাই গিয়ে ঢুকলো ঘরের মধ্যে। জানলা দিয়ে সকালের রোদ এসে ঢুকছে ঘরের মধ্যে। ঘরের একদিকের কোণায় দিনের বেলাতেও সামান্য একটু আঁধার হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। তার মাথার চুলগুলো মুখের সামনে দিয়ে এলোমেলোভাবে পড়ে আছে। তার শরীর কালচে বাদামি রং ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে কিছু অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে। তান্ত্রিক আমাদের সেখানে দাঁড়িয়ে থাকতে বলে তার দিকে একটু এগিয়ে গেলেন। তারপর কর্কশ গলায় তাকে প্রশ্ন করলেন, কে তুই?
তোর পরিচয় কি? আমার স্ত্রী কোনো উত্তর না দিয়ে একই রকম চুপ করে দাঁড়িয়ে রইল। বলবি না তো? শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কে? কি তোর পরিচয়? এবার আমার স্ত্রী কর্কশ কণ্ঠে বলে উঠল, বলবো না আমি কে? তুই কি করবি আমার? প্রাণে বাঁচতে চাস তো পালা, না তো সব কটাকে শেষ করে ফেলবো। তাই নাকি? খুব অহংকার দেখছি তোর নিজের শক্তির ওপর। তা অহংকার ভালো, কিন্তু বেশি ভালো না, সেটা জানিস তো। এবার তোকে আমার শক্তির একটু নমুনা দেখাই, দেখ। এই বলে হাত মুঠো করে মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মতান্ত্রিক কি যেন একটা হাওয়ার মধ্যে ছড়িয়ে দিলেন ফুঁ দিয়ে। আমার বৌরূপী অশুভ শক্তির দিক থেকে কোনো রকম উদ্বেগের কিছু ভেসে এলো না। সে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইল। কে ভেবেছিস আমাকে বন্দি করা এত সোজা? বন্ধন মন্ত্র প্রয়োগ করবি আর আমি বন্দি হয়ে যাব। এবার দেখ আমি কি করি। এই বলে সে অদ্ভুত এক গোঙানির সুরে হাসতে শুরু করলো এবং ঘরের মধ্যে যেন এক ঝড় উঠল। বাতাস পাক খেয়ে খেয়ে ঘরের এদিকে ওদিকে ছুটে বেড়াতে লাগলো। তান্ত্রিক তাড়াতাড়ি তার থলে থেকে কি একটা বের করে আবার মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ওং জবা কৌসুম, ওং জবা কৌসুম চামুণ্ডায় কালী নমঃ। ওং জবা কৌসুম, ওং জবা কৌসুম চামুণ্ডায় কালী নমঃ। এবং খানিকক্ষণের মধ্যেই ছুঁড়ে দিল আমার বইয়ের দিকে। এমন সময় হঠাৎই হাওয়া বন্ধ হয়ে গেল এবং তার সাথে ভেসে এলো এক অশরীরীর চিৎকার। বাবারে, মরে গেলুম রে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তোকে বশ করতে আমার বেশিক্ষণ লাগবে না। শুধু তোর পরিচয় জানতেই একটু সময় লাগলো, এই যা। এবার তুই নিজের মুখেই স্বীকার কর তোর পরিচয়, আর তুই কোথায় থাকিস সেটাও বল। কি করেই বা এই মেয়েটাকে বশ করলি? বলছি, সব সব বলছি। বন্ধনের বাঁধনটা একটু হালকা কর, না হলে আমি কথাই কইতে পারছি না যে। ও বাবারে, জ্বলে গেলাম, মেরে ফেললো। আচ্ছা দাঁড়া। এই বলে আবার মন্ত্র উচ্চারণ করলো। ওং জবা কৌসুম চামুণ্ডায় নমঃ। ওং জবা কৌসুম চামুণ্ডা কালী নমঃ। এবার সমস্ত ঘটনা আমাকে খুলে বলবি তুই, তা না হলে তোকে বন্দি করে রাখবো আমি। বলছি, সমস্ত ঘটনা খুলে বলছি আমি। আমি পিশাচ। চৌধুরীদের ভাঙা দালান বাড়িতে আমি থাকি। দিনের বেলাতেও সেখানে কেউ ভুলেও যায় না। সপ্তাহখানেক আগে এক সন্ধ্যায় হঠাৎই মুষলধারে বৃষ্টি নামলো। এমন সময় এই মেয়েটা ভিজতে ভিজতে আশ্রয় নিল আমার দালান বাড়ির ভিতর। সে এদিক ওদিক ঘুরে নানা রকম জিনিস দেখতে লাগলো দালান বাড়ির মধ্যে। এমন সময় তারই প্রতিচ্ছবির রূপ ধরে তার সামনে হাজির হলাম। এ দৃশ্য দেখে ভয়ে সে মূর্ছিত হয়ে পড়ে গেল। তখন তার শরীর থেকে তার আত্মাকে বের করে দালানে বন্দি রেখে
আমি তার শরীরে প্রবেশ করলাম। তারপর থেকেই ওর শরীরের মধ্যে রয়েছি আমি। তুই এখনই ওর শরীর ছেড়ে চলে যাবি, আর দালানে বন্দি থাকা ওর আসল আত্মাকেও ওর শরীরে ফিরিয়ে দিবি। ছেড়ে দেব, ছেড়ে দেব, তবে তবে কথা দিতে হবে, আমাকে তুই বন্দি করবি না। আগে তুই ওই মেয়েটার আত্মাকে মুক্ত করবি, তারপর তোকেই আমি বন্ধন মুক্ত করব। এখন যা, গিয়ে ওই মেয়েটার আত্মাকে মুক্ত কর। আচ্ছা, আমি যাচ্ছি। এই বলার পর ঘরের মধ্যে একটা হাওয়ার ঝড় উঠে জানালা দিয়ে বেরিয়ে গেল, আর তখনই আমার বউ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। সবাই ধরাধরি করে তাকে বিছানায় শোয়ানো হলো। মিনিটখানেক পরে তার জ্ঞান ফিরে এলো। তান্ত্রিক বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। মধু তার কাছে এসে দাঁড়ালো। ওই মাদুলিটা ওর গলায় পরিয়ে রাখবি, আর এই 5 দিন ওকে এই মন্ত্রপুত জলটা খাওয়াবি। আর এই 5 দিন যেন ও বাড়ির বাইরে পা না দেয়। তুই লক্ষ্য রাখবি, বাড়ির বাইরে পা রাখলেই কিন্তু ঘোর বিপদ হবে। বাবা, আপনি এতটা পথ কষ্ট করে এলেন, আজ দিনটা আমাদের বাড়িতে থেকে খেয়ে গেলে হতো না? আমি কি এখানে খেতে এসেছি? খেতে এসেছি আমি। তোরা কি আমাকে ভিখারি মনে করিস নাকি রে? না বাবা, আমি ঠিক তা বলতে চাইনি। এতটা পদ আবার ফিরে যাবেন কিনা তাই। সে নিয়ে তোকে ভাবতে হবে না। গরুর গাড়ি কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। এবার তাহলে আমি আসি। মধু হাত জোর করে তাকে প্রণাম করলো। তারপর তান্ত্রিক গরুর গাড়িতে করে ফিরে গেল তার তেঁতুলবেরিয়ার শ্মশানে। মধু স্ত্রী 2-3 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠল। আবার তারা আগের মতো সুস্থ সবল আনন্দময় জীবন কাটাতে শুরু করলো, এবং তারপর থেকে আরও দিকে দিকে ছড়িয়ে পড়তে লাগলো ব্রহ্মতান্ত্রিকের নাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।